ওদের বাংকার বাস্টার আছে, ওদের একটা ওয়েপন আছে, যেই ওয়েপন দিয়ে ওরা ফোর্ডো, যেই আপনার ওদের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফেসিলিটি, সেই ফেসিলিটিটা সবচেয়ে বড় না, নাতানজ বোধহয় বড়, কিন্তু এটি হচ্ছে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেসিলিটি। ফোর্ডো সবচেয়ে নিচে। এই ফোর্ডোর কে ধ্বংস করতে পারে এই আপনার ওদের বাংকার বাস্টার। আপনি জানেন না যে ওইটা কোন জায়গায়। আপনি ওইখান থেকে যদি অ্যাঙ্গেল করে মারেন, আপনি যদি উপরে পারপেন্ডিকুলারও মারেন, এটা যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। অর্থাৎ এটা যেভাবে বলছে ওরা কাজ, আর এটা যদি 200 ফিটের বেশি নিচে থাকে তাহলে কাজ করবে না। যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে না, এটা আমার ধারণা। আর যদি জড়ায় তাহলে উই আর ইন ফর, আমরা কিন্তু একটা চরম ক্ষতিগ্রস্ত ইরান আমাদেরকে দেখতে হবে, আর না হলে এই আপনার ইসরায়েলকে পরাজয় স্বীকার করতে হবে। এখন কথা হচ্ছে সেটা হচ্ছে যে এরা কি ইরান কি এটাকে কন্টিনিউ করতে পারবে? আচ্ছা, আপনি এখন আমরা কথায় আসি ইয়েতে। আপনি বলছিলেন যে 2 সপ্তাহ নিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলি। যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আমাদের যেটুকু মনে রাখতে হবে যে এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা চাচ্ছিলেন যে এই যুদ্ধে যাইতে 2 দিন আগেও 3 দিন আগেও উনি কিন্তু এরকম বলছিলেন। কারণ তখন অনেকে এটার ব্যাখ্যা দিচ্ছিল, অন্যান্য ওখানকার বিশ্লেষকরা, যে উনি দেখছেন যে ইসরায়েল কিন্তু হয়ে যাচ্ছে, জিতে যাচ্ছে খুব ইজিলি। ওনার মনে হয়েছে উনি ইসরায়েলের যে অপপ্রচার সেটা বোধহয় বিশ্বাস করছেন। ইসরায়েলের যে স্টোরি উনাকে বলা হয়েছে, হ্যাঁ, সেটা উনি বিশ্বাস করে উনি মনে করছে আমি সহজে যদি আমি জিতে যেতে পারি তাহলে আমি কেন যাব না। উনি কম প্রাইস পে করে বেশি পাইতে চান। হ্যাঁ, এটা ওনার অভ্যাস। সো উনি ওইটা করতে গেছেন। করতে যাই কিন্তু এরপরেই কিন্তু আমেরিকান উনি ইন্টেলিজেন্স পেয়েছেন যে যেটা ইসরায়েলি ইন্টেলিজেন্স ছিল, ইসরায়েল ওনাকে যা বলেছে সেটা ঠিক না। এরপরে উনি 2 সপ্তাহ সময় নিয়েছেন। আপনি জানেন যে আমি সরি, এটা একটা খুব আমাদের যে উনাকে একটা বলা হয়, এটা আমি বলতে যে ডিরোগেটরি ভাবে যে উনার নাম দেওয়া হয়েছে টাকো। টাকো কি? ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। অর্থাৎ ট্রাম্প, হ্যাঁ, এটা আমি বলি নাই, এটা ওনাদেরই ওখানকার কোন একজন সাংবাদিক বা কেউ একজন এটা কয়েন করেছে, যে ট্রাম্প প্রথমেই করে কি খুব আপনার হাই ইয়াতে বলে যে আমি এটা করব, করে শেষ পর্যন্ত কিন্তু আপনার যুদ্ধ বা এই ধরনের ইয়েতে থ্রেট করে সে পিছায় যায়। সো এখন ইরাক, আমরা মনে করি যে এটা কিন্তু তার একটা ব্যাপার আছে। তৃতীয় ব্যাপার হচ্ছে যে আমি আপনারা হয়তো একটা জিনিস শুনেছেন, আমাদের দর্শক শ্রোতা শুনেছেন, যে ওদের বাংকার বাস্টার আছে, ওদের একটা ওয়েপন আছে, যেই ওয়েপন দিয়ে ওরা ফোর্ডো, যেই আপনার ওদের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফেসিলিটি, সেই ফেসিলিটিটা সবচেয়ে বড় না, নাতানজ বোধহয় বড়, কিন্তু এটি হচ্ছে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেসিলিটি। ফোর্ডো সবচেয়ে নিচে। এই ফোর্ডোর কে ধ্বংস করতে পারে এই আপনার ওদের বাংকার বাস্টার। আমি গতকালকে একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে একজন এমআইটির প্রফেসর ছিলেন। তিনি একজন শ্বেতাঙ্গ ব্যক্তি, আমার নামটা ঠিক মনে নাই। উনি ওখানকার আপনার সায়েন্স এন্ড টেকনোলজি এবং ন্যাশনাল সিকিউরিটি, এটা হচ্ছে ওনার বিষয়। তো উনি দেখাচ্ছিলেন যে একটা বাংকার বাস্টারকে ঢুকতে হইলে কি করতে হবে, এবং উনি দেখাচ্ছেন, এবং ওইটার জন্য উনি যেটা বললেন, ওখানে দুটো কথা খুব ইন্টারেস্টিং। আমি সরি একটু সময় দিচ্ছি এখানে। যে উনি বললেন যে এটা যা বলা হচ্ছে এটা ওরা পারবে না, ওটা যেহেতু পাহাড়ি। হ্যাঁ, আমি সোজা কথা হচ্ছে যে আপনি যদি একটা ফ্ল্যাট সারফেস হইতো, ফ্ল্যাট সারফেস, তারপরে যদি 200 ফিট হয় কংক্রিট, তারপরে যদি ফ্ল্যাট হয় আপনার ওইখানে যদি একটা হলের মতো একটা ফাঁপা থাকে, কেবের মতো, সেইখানে যদি আপনার ফ্যাক্টরিটা থাকে, মানে থাকে, হ্যাঁ, তাহলে বাংকার বাস্টার কাজ করবে। কিন্তু এটা যদি পাহাড় হয়, আপনি জানেন না যে ওইটা কোন জায়গায়। আপনি ওইখান থেকে যদি অ্যাঙ্গেল করে মারেন, আপনি যদি উপরে পারপেন্ডিকুলারও মারেন, এটা যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। অর্থাৎ এটা যেভাবে বলছে ওরা কাজ, আর এটা যদি 200 ফিটের বেশি নিচে থাকে তাহলে কাজ করবে না। সুতরাং এখানে অনেক ব্যাপার আছে যে এটা বোধহয় কাজ করবে না। এখন আপনি আসেন নিউক্লিয়ার। এই যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার, স্যারও বললেন যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ইউজ করা যায় কিনা। আমি যতদূর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার হ্যাঁ, সাকিব আলী, আপনাকে আমি শুনতে পাচ্ছি না।
আমার মনে হয় আপনার ইন্টারনেটের সমস্যা বা ওইটা কি এখন শুনতে পাচ্ছি। এখন কি শুনতে পাচ্ছেন? এখন কারণ শুনতে আমার পাচ্ছি। একটা ফোন সরি একটা ফোন আসছে সরি আমি ওই ফোনের ইয়েতে আছি। এনিওয়ে সো আমি যেটা বলছিলাম যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, হ্যাঁ ওনারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে পারেন, ইন থিওরিটিক্যালি ইট ইজ পসিবল। সেটার জন্য 30,000 বা 40,000 লোক মারা যাবে। এখন কথা হচ্ছে যে ওই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন দিয়ে মারার পরেও কি ওনারা ফোর্ডোটা ধ্বংস করতে পারবেন, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। তারপরে ব্যাপার হচ্ছে কি যে ওনারা যে এটাও বলা হয়েছে যে পারপেন্ডিকুলার ওনারা যদি উপর থেকে বাংকার বাস্টার আনতে চান B2 B2 দিয়ে আনতে হবে, এটা কিন্তু বড় প্লেন, এটা কিন্তু 30,000 পাউন্ডের ওজনের বোমা। তো এটা যদি উপরে আনতে হয় তো তাহলে এদের এয়ার ডিফেন্স আছে না, এদের তো মিসাইল সিস্টেমস আছে, এত সোজা না কিন্তু এই ফোর্ডোকে অ্যাটাক করা। ইতিমধ্যে ইসরায়েল বোধহয় দূর থেকে কিছু ক্ষেপণাস্ত্র মেরেছে, তাতে কিছুই হয় না, ইট ইজ ফাংশনাল, ইট ইজ এভরিথিং ইজ ফাইন। সো এখন কথা হচ্ছে যে উনারা করলেন 30-40,000 লোক মরতে পারে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উপর, আমি যতদূর জানি, আমার জ্ঞান প্রতি সীমিত। ওখানে কিছু আপনার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন হলে ওই রকম চেরনোবিলের মতো হবে না, ওই রকম ভাবে আপনার ক্লাউড হবে না নিউক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে যে এটা মারার সাথে সাথে ইরানে কি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রেজিস্ট্যান্স শেষ হয়ে যাবে? এটা হচ্ছে এক নম্বর কথা। ইরান কিন্তু অনেক বড় রাষ্ট্র, অনেক বড় দেশ। ইরানে কিন্তু এবং এটা কিন্তু পাহাড়ি দেশ, এটা কিন্তু যুদ্ধ করার জন্য অত্যন্ত গেরিলা যুদ্ধের জন্য একদম ঠিক জায়গা। সুতরাং কথা হচ্ছে যে আসলে কি আপনি কি ওখানে রেজিম চেঞ্জ করতে পারবেন? এই যে এর মধ্যে আরেকটা জিনিস স্যার বলেছেন যে ইতিমধ্যেই তারা ইয়ে করছে, সৈন্য সরাচ্ছে, তাদের ওখানে তো অনেক আপনার সৈন্য এবং তাদের অনেক এয়ারক্রাফট এন্ড এভরিথিং আছে, তারা সরাচ্ছে। এখন সরাচ্ছে এটা দুই রকম হইতে পারে। সরাচ্ছে এটা এমন হইতে পারে যে তার মানে হচ্ছে তারা যুদ্ধে যাচ্ছে না, কারণ সরাবে কেন, কারণ যুদ্ধে হতে হলে তো সারি বোধহয় বলছিলেন যে আরো আনতে হবে। আরেকটা হইতে পারে যে না, তারা যুদ্ধে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে তাদের প্রিকশন, কারণ তারা যেই মুহূর্তে এটা যুদ্ধে যাবে সাথে সাথে ইয়ে কিন্তু মিসাইল অ্যাটাক করবে তার ওই যে বেস গুলোতে করবে, আমেরিকার বেস গুলোর উপরে। সুতরাং আগের থেকে আমি উইথড্র করে রাখি। এবং এটা এমনও হতে পারে যে ট্রাম্প যেহেতু বলেছে আমি 2 সপ্তাহ পরে ডিসিশন দিব, সুতরাং তাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিজিওর, তারা আগে উইথড্র করে নিচ্ছে। আপনি 2 সপ্তাহ পরে যখন দিবেন তখন আমরা বলবো হ্যাঁ আমরা যেতে পারি কি পারি না, উই আর রেডি, আপনি যেভাবে অর্ডার দিবেন। সো আমার মনে হয় যে আমরা এতক্ষণে যেটা বললাম, এবং এখানে আমি আরেকটা ইস্যু আনতে চাই, সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে চায়না অথবা ইরান এগুলো নিজেদেরকে যেভাবে দেখে, আমি মনে করি না আমরা ইন্ডিয়ানরা আমাদেরকে সেভাবে দেখি। হ্যাঁ, মানে চাইনিজরা তাদের মধ্যে কিন্তু প্রাইড আছে, 5,000 বছরের সভ্যতা, এটা কিন্তু ইরানিয়ানদের মধ্যেও আছে, 5,000 বছরের সভ্যতা, কন্টিনিউয়াস সভ্যতা। হ্যাঁ, এবং এই জন্য আমি মনে করি তারা খুব প্রাউড, এবং তারা তাদের নিজস্ব অপমান সহ্য করতে পারে না, এটাই হচ্ছে গিয়ে তাদের ইতিহাস। স্যার আমার থেকে ভালো জানে। সো এই যে এই ইয়েতে আমি মনে করি যে আমরা যদি সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা, আমি শিওর আমেরিকানরা করবে, কিন্তু মানে অবশ্যই যুদ্ধ হইতে পারে, কিন্তু আমার মনে করি যে যদি ইউএসএ এই যুদ্ধে জড়ায় তাহলে এটা অত্যন্ত, এটা শুরু হবে, এটা কতদিন ধরে চলবে ওরা জানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার মাধ্যমে অন্যরাও, যেমন ধরেন চীন, রাশিয়া, তখন কিন্তু আরো কি করবে, অন্যান্য দেশকে কিভাবে অ্যাটমিক বোমে সাজাবে কিনা, এই রেজিম অ্যাটমিক বোম পাবে কিনা, এটার কিন্তু প্রশ্ন এসে যায়। সুতরাং আমি এই হিসাবে বলছি যে আমি মনে করি যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে না, এটা আমার ধারণা। আর যদি জড়ায় তাহলে উই আর ইন ফর, আমরা কিন্তু একটা চরম ক্ষতিগ্রস্ত ইরান আমাদেরকে দেখতে হবে, আর না হলে এই আপনার ইসরায়েলকে পরাজয় স্বীকার করতে হবে। এই অবস্থা ছাড়া আমি এখনো আপাতত কোনো তেমন সমাপ্তি দেখতে পাচ্ছি।